ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা গ্রামারে প্রবেশ করলাম। তাহলে গ্রামারের প্রথম স্টেপ হচ্ছে বাচ্চিম। বাচ্চিম চেনার উপায়। আজকের ক্লাস আমরা বাচ্চিম কিভাবে চিনব এবং এর ব্যবহার সম্পর্কে বিস্তারিত এই ক্লাসের মাধ্যমে জানব। তবে শুরু করা যাক। বাচ্চিম, তাহলে বাচ্চিম সমান সমান বাচ্চিম। বাচ্চিম আমরা খুব সহজ ভাষায় শিখবো, বাঁকা টেরা ওইভাবে আসলে ওইভাবে শিখবো না। ডাইরেক্ট ব্যঞ্জন বর্ণের নিচে ব্যঞ্জন বর্ণ থাকলে তাকেই বাচ্চিম বলে। খুব সহজ, মানে ইজিলি ভাবে বুঝবো, যাতে অত ঘুরাই পেঁচাই অনেক কথা বা অনেকভাবে বলা যায়। আমরা সহজভাবে, একদম সহজ, যার মতো আর সহজ হয় না, এভাবে পড়লে আরো ভালো মনে থাকবে। ঠিক আছে, তাহলে ব্যঞ্জন বর্ণের পর ব্যঞ্জন ব্যঞ্জন বর্ণের পর ব্যঞ্জন ব্যঞ্জন বর্ণ থাকলে তাকে বাচ্চিম বলে। ব্যঞ্জন বর্ণের পরে ব্যঞ্জন বর্ণ থাকলে তাকে বাচ্চিম বলে। যেমন মক, মক, এই মক দেখে দা, নিচে থাকলে ম ম উচ্চারণ হয় মক, নিচে থাকলে গিয়ে ক হয় মক, দ্বিগুত মাঝে থাকলে দ হয়, তাহলে মক দেখে দা, মক দা, তাহলে এই উচ্চারণ হবে মক দা। মক দা মানে এর বাংলা অর্থ হবে খাওয়া। কি হবে? খাওয়া। তাহলে ব্যঞ্জন বর্ণের পর ব্যঞ্জন বর্ণ থাকলে তাকে বাচ্চা বলে। ব্যঞ্জন বর্ণ কোনটা? এটি ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন বর্ণের পর এটি ব্যঞ্জন বর্ণ, এটি হয় পরে। তো নিচে, নিচে মানে পরে মানে এটি ধরতে হবে, তারপরে এটি চলে যাবে। এটি প্রথম স্টেপ, এটি দ্বিতীয় স্টেপ, এটি তৃতীয় স্টেপ চলে যাবে। তাহলে ডাইরেক্ট এইভাবে যায় না, পর এই দিক থেকে এই দিকে উচ্চারণ হয়। কোরিয়ানদের নিয়ম এইভাবে উচ্চারণ করতে হয়। তাহলে এটি মক, মক দা। ঠিক আছে, ব্যঞ্জন বর্ণের পর ব্যঞ্জন বর্ণ থাকলে তাকে বাচ্চা বলে। খুব সহজ নিয়ম আর ইজি। বা নিচে থাকলে তাকে বাচ্চা বলে। ব্যঞ্জন বর্ণের ব্যঞ্জন বর্ণ থাকলে বা নিচে থাকলে বা নিচে নিচে থাক নিচে থাকলে তাকে বাচ্চা বলে। ইচ্ছা মতো ব্যঞ্জন বর্ণ থাকলে বা নিচে থাকলে তাকে বাচ্চিম বলে। যেভাবে ইচ্ছা, মানে খালি বোঝা কথা, এখানে আর আহামরি কিছু নেই, এটা উচ্চারণের বিবৃতি করে। তাহলে ব্যঞ্জন বর্ণের পর তাহলে মগ দা, তারপরে দেই আমরা একটা খা, এটির উচ্চারণ হবে কি? প্রথমে বিয়োগ থাকলে খ, আকার দিলে খা, বিয়োগ মাঝে থাকলে ব, তারপরে আকার জন্য আকার, তাহলে খা। তাহলে এটি উচ্চারণ হবে খা, খা। ফিয়োগ মাঝে থাকলে কি হয়? ব, তাহলে আকার দিলে খা বা, খা বা। নিচে ইয়ং হিয়ং থাকলে উলিশং, খা বাং। এই যে এটি হচ্ছে বাচ্চিম। নিচে তাহলে এটি এটি তারপরে এটি, তারপরে দিলে একটি থাকতো, ওটির উচ্চারণ হতো না, এটির উচ্চারণ হয় তারপরে এটির উচ্চারণ হতো। এটি সাধারণত বাচ্চিমের খেলা। তাহলে বাচ্চিম, বাচ্চিম একটি কাহিনী করছে বাচ্চিম। আবার জোরও আছে, বিজোরও আছে, জোরও আছে। এখন বিজোড়টা, এটি হচ্ছে বিজোড়, এটি হচ্ছে বিজোড়, এটি এটি সাধারণত বিজোড়, এটি বিজোড়, এটি বিজোড় বাচ্চিম, এটি বিজোড়, এটি বিজোড় বাচ্চিম। এখন জোর বাচ্চিম এইখানে শিখি আমরা। জোর বাচ্চিম কিভাবে উচ্চারণ করবো? জোর বাচ্চিম, জোর বাচ্চিম। হ্যাঁ, তাহলে আন্দা, আন আন্দা, আন্দা, এটি হচ্ছে জোড়া বাচ্চিম। এটি উচ্চারণ হবে আন, জিওদের উচ্চারণ হবে আন। এই যে হিয়ং, হিয়ং এর ব্যবহারটা আমরা এরপরে পরে একটু গ্রামার আছে, ওগুলো যা শিখবো। হিয়ং মানে আগে যদি কোনো স্বরবর্ণ থাকে, স্বরবর্ণের আগে এই ইয়ং বসে স্বরবর্ণটি বসাইতে হয়, নাহলে মানে কেমন দেখা যায় আর কি। তাহলে ফাঁকা থাকে শুধু। এই জন্য কোরিয়ানরা আগে ইয়ংয়ের আগে, স্বরবর্ণের আগে ইয়ং বসাইলে তারপর বাক্য শুরু করে। এই জন্য এই ইয়ংটা দিতে হয়। ইয়ংয়ের উচ্চারণ হয় না, খালি নিচে ছেড়া ইয়ংয়ের উচ্চারণ হয় না।
আমরা পরবর্তীতে গ্রামারে এটা অবশ্যই জানবো আরো ভালোভাবে একটু। এখন আপাতত এই এইখানে আসার কারণে ইয়েটা আসার কারণে আমরা একটু বুঝাই দিলাম এই ওয়ার্ডের মধ্যে, শব্দের অর্থের মধ্যে। তাহলে এইখানে আন্দা, আন্দা, তাবু আমরা এই জোড়া বার্সিমের এই উচ্চারণের একটি কয়েকটি মানে আগেরটা না পরেরটা উচ্চারণ করবে, এটা নিয়ে অনেকজন বিভ্রান্তি হতে পারে। পরবর্তী গ্রামারের ক্লাসে আমরা অবশ্যই এটি দিব। এখন খালি বোঝানোর ক্ষেত্রে জোড়া বার্সিম আর এটি বিজোড় বার্সিম, মানে একটি বার্সিম এটি জোড়া বার্সিম, মানে বার্সিমকে দুভাগে বিভক্ত করছে, একটি জোর বিজোড়, একটি জোর। তাহলে আমরা বিজোড়টি শিখে ফেলাম, এটি বিজোড়, এগুলো বিজোড়, এই দুইটা বিজোড়। খাবাক মানে এখানে ব্যাগ লিখে দিলাম, হ্যাঁ ব্যাগ, ব্যাগ। তাহলে আন্দা, আন্দা মানে কি? আন্দা, এটি উচ্চারণ হবে আন্দা, সরিয়া আকার। তাহলে সরিয়া এটা কি, এটার উচ্চারণ কি? আন, নিচেরটা এটা নিয়নের উচ্চারণ হবে আন। দ্বিগুত, দ্বিগুত মাঝে থাকলে দ, আকারের জন্য আকার, দা, দা, আন্দা মানে বসা। তারপর আরেকটি পারি, এই যে এটি আসছে। এবার এটা বিয়োগের উচ্চারণ হবে, এখানে রিয়েলের উচ্চারণ হলো না কেন? এটি একটি গ্রামার আছে, এই কয়েকটি মুখস্থ করলে আপনারা যেভাবে আসুক এটা মানে এটাই একটু কোরিয়ানের অসুবিধা হয়ে যায়, মানে উচ্চারণ কোনটা করবো না করবো এগুলো নিয়ে ভেজা। সেই জন্য এই গ্রামারের ক্লাসগুলো করলে আর প্রবলেম হবে না। 2-4 দিন পড়লে আলহামদুলিল্লাহ মনে করেন কোরিয়ান ভাষা ভালোভাবে উচ্চারণ করতে পারবেন। তাহলে ইকদা, এটার উচ্চারণ হবে ইকদা, এটা হচ্ছে আন্দা, এটার আগেরটা উচ্চারণ করছি, এবার আমরা পরেরটা উচ্চারণ হবে। এই জন্য একটা গ্রামারের ক্লাস আছে, এরপরে আমরা মনে হয় ওটা সিরিয়াল অনুযায়ী দিব, আপনারা সবগুলো দেখে নেবেন। তাহলে ইকদা, তাহলে ই, ই, এই যে ব্যঞ্জন বর্ণের আগে এই যে ইয়ং বসাইতে হবে। তাহলে ব্যঞ্জন বর্ণের আগে ইয়ং, যদি স্বরবর্ণ সরি স্বরবর্ণের আগে ইয়ং থাকবে, তাহলে এইখানে যদি হচ্ছে ব্যঞ্জন বর্ণ থাকতো তাহলে তা বসতো না, মাঝে থাকলে ওই সেম ব্যঞ্জন বর্ণের পর ব্যঞ্জন বর্ণ বসে না। যেমন এই যে এরপরে কি বসবে, শুধু বসবে, এইভাবে দিলে কেমন দেখা যায় না? এই জন্য এইভাবে বসবে না, মানে একটা শূন্য নিয়ে তারপরে বসবে। তাহলে ইক দা, ইক, নিচে গিয়ক থাকলে কি হবে? ক, ইক। তারপরে দ্বিগুতের উচ্চারণ মাঝে থাকলে দ, আকার দা, ইকদা, ইকদা মানে পড়া। তাহলে আমরা একটি ক্লাসের মাধ্যমে খুব সহজে বাচ্চাদের ব্যবহারটা শিখলাম। তাহলে যে সকল ভিউয়ার্স আজকে মনোযোগ সহকারে ক্লাসটি করেছেন সেই সকল ভিউয়ার্সকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা এই ক্লাসটি বুঝে বুঝে একবার প্র্যাকটিস করবেন, কয়েকবার প্র্যাকটিস করবেন, বারবার প্র্যাকটিস করবেন, তাহলে অনেক ভালোভাবে বুঝতে পারবেন। পরবর্তী ক্লাসে আমরা এই ব্যাকরণের ধীরে ধীরে কয়েকটি ক্লাস দেবো আর কি, মনে হয় 10-12টি বা 15টির মতো দিব, যাতে আপনাদের উচ্চারণের কোনো সমস্যা না হয়, কিভাবে কি উচ্চারণ করতে হবে। তবে পরবর্তী ক্লাস করার জন্য সবাইকে আমন্ত্রণ করা হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।